নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আজকে গোয়াকে হারিয়ে মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলার জন্য অপেক্ষা করছে ইস্টবেঙ্গল। হাড্ডাহাড্ডি ম্যাচ আজকে ইস্টবেঙ্গল খেলতে চলেছে, যেই ম্যাচ জিতে কিন্তু ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের অনেকটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে কি পরিকল্পনায় দলকে খেলাবে অস্কার, কোন কোন প্লেয়ার পরিবর্তন করতে চলেছে, বেশ কিছু নতুন ফরমেশনে আজকে আমরা ইস্টবেঙ্গলকে দেখতে পাবো, সেই নিয়ে কথা বলবো। তার সাথে সাথে একটা বিগ ব্রেকিং ট্রান্সফার নিউজ, একজন দুর্দান্ত প্লেয়ারের শোয়ের খবর বেরিয়ে আসছে, সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সবার প্রথম যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গল ঘরের মাঠে বিকেল 5টা থেকে গোয়ার মুখোমুখি হতে চলেছে। তো যারা যারা ভিডিও দেখবে স্কোর লাইন প্রেডিকশন একটা করেই করে যেও, যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। আমরা লাস্ট কয়েকটা ম্যাচে দেখেছিলাম অনেকের প্রেডিকশন মিলেছে, তো আজকে আশা করছি সংখ্যাটা 100-র উপরে হয়ে যাবে যে সবার স্কোর লাইন প্রেডিকশন মিলবে। তো সবাই প্রেডিকশন করে যেও। এবার ম্যাচ দেখবে কিভাবে, অনেকের মনে প্রশ্ন থাকে। টিভিতে সোনি 10-2 চ্যানেল থেকে দেখতে পাবে, মোবাইলে ফ্যান করে তোমাদের 300 সাবস্ক্রিপশন নিয়ে তোমাদের খেলা দেখতে হবে। এছাড়া যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে, ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হয়ে যাও। ম্যাচের সময় আমরা লাইভে আসি, একসাথে ম্যাচ দেখি, আড্ডা দিই, এনজয় করি, এবং তোমরাও কিন্তু একদম খুব ভালোভাবে ম্যাচ এনজয় করতে পারবে। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। তো আজকে কিন্তু অনেক কিছুর বদলা নেওয়ার সুযোগ ইস্ট বেঙ্গলের, কারণ লাস্ট ইয়ার মনে থাকবে বোরহা হেরিরার হ্যাট্রিক ইস্ট বেঙ্গল ঘরের মাঠে বড় ব্যবধানে হেরেছিল। তো তার পরবর্তী সময় কার্লোস কোয়াদ্রাতের বিদায়ও ঘটেছিল। তো আজকে সেই গোয়াই কিন্তু আবার কলকাতায় খেলতে আসছে, এবং ইস্ট বেঙ্গলের উচিত এই ম্যাচটায় গোয়াকে একটা বড় ব্যবধানে হারানোর। এছাড়া তোমাদের সবার মনে থাকবে জাস্ট কয়েক মাস আগের ঘটনা, যেখানে গোয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত সুপার কাপের ফাইনালে লড়াই করেছিল, কিন্তু পেনাল্টি শুট আউটে গিয়ে ইস্ট বেঙ্গলের ট্রফি জয় হয়নি। সেখানে কিন্তু গোয়া তারা ব্যাক টু ব্যাক সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। ইস্টবেঙ্গল ভালো খেলেছিল, কিন্তু দিনের শেষে ট্রফিও আসেনি। তো এই গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হেড টু হেডের রেকর্ডও কিন্তু অনেকটাই খারাপ, যেখানে গোয়া মোটামুটি 8টা থেকে 9টা ম্যাচ জিতেছে, সেখানে ইস্টবেঙ্গল মাত্র 4টে ম্যাচ জিতেছে আর 3টে ড্র হয়েছে। তো দেখতে গেলে ইস্টবেঙ্গলের পরিসংখ্যান গোয়ার বিরুদ্ধে খারাপ, কিন্তু এই বছর গোয়া যেরকম ফুটবল খেলেছে, এই গোয়াকে হারানো 100% উচিত ইস্টবেঙ্গলের, যদি তারা তাদের সঠিক পরিকল্পনায় খেলে। কারণ লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম বেশ কিছু প্লেয়ারের পজিশন পরিবর্তন করে দেওয়ার ফলে তারা সেই রকম খেলতে পারেনি। মিডফিল্ডে আমরা দেখেছিলাম যে একদম মিগুয়েলকে বোতলবন্দি করা হবে, সেটা তো সবাই জানে, তারপরও মিগুয়েলকে কেন ফ্রি রোলে দেওয়া হলো না, সেখানে প্রথম থেকে কেন একজন উইঙ্গারকে না নিয়ে এসে সেখানে মিডফিল্ডে অ্যান্টনকে রাখা হলো, বোঝা গেল না, ব্যাপার স্যাপার বোঝা গেল না। সেখানে মিগুয়েল বোতলবন্দি হয়ে গিয়েছিল, এবং ডিফেন্স লাইনেও রাকিবকে প্রথম থেকে না খেলিয়ে লালচুং নুঙ্গা, তার পরবর্তী সময়ে আবার তাকে চেঞ্জ করা, অনেক কিছু ব্যাপার হয়েছিল। তো সেই সব কিছু ভুলভ্রান্তি কাটিয়ে কিন্তু আজকে ইস্টবেঙ্গল এই ম্যাচটাতে একদম শক্তিশালীভাবে নামবে। এবার গোয়া যে লাস্ট 3টে ম্যাচে তারা 3টেই জয় পেয়েছে, কিন্তু গোয়া কাদের বিরুদ্ধে খেলেছে দেখতে হবে। প্রথম ম্যাচ খেলেছে তারা ইন্টারকাসির বিরুদ্ধে, যেখানে তারা 1-0 গোলে জিতেছে। এবার ইন্টারকাসি তারা প্রথমবার আইএসএল এ প্রথম দিকের ম্যাচ খেলছিল, তাদের একটু মানিয়ে নিতে সময় লাগছিল। তো সেক্ষেত্রে তারা প্রথম ম্যাচ ইন্টারকাসির বিরুদ্ধে যেটা খেলা হয়েছিল সেই ম্যাচে তারা ভালো করেছিল, এবং পরবর্তী সময় তারা খেলেছে কাদের সঙ্গে, মোহামেডানের সঙ্গে, যেই মোহামেডান সবাইকে এবছরে পয়েন্ট গিফট করার জন্য নেমেছে। সেখানে মোহামেডানকে মাত্র 2-0 গোলে হারিয়েছে, যেখানে মোহনবাগান মোহামেডানকে বড় ব্যবধানে হারিয়েছে। আর অপর দিকে তারা খেলেছিল স্পোর্টিং ক্লাব দিল্লি, যেখানে ইস্টবেঙ্গলও এই দিল্লিকে বড় ব্যবধানে হারিয়েছিল। দিল্লি দলটাও
নতুন করে তৈরি হচ্ছে, তাদের সেরকম কিছু নেই। কিন্তু এখনো পর্যন্ত গোয়া কোনো বড় কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেনি। আজকে গোয়ারও কিন্তু সামনে এই চ্যালেঞ্জটা হবে যে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মানালো এই দলকে নিয়ে, স্বল্প শক্তিকে নিয়ে কিভাবে খেলায়। কারণ তাদের দলে মাত্র 2জন বিদেশি প্লেয়ারই রয়েছে। তো সেক্ষেত্রে মানালোর যদি আজকে পরিকল্পনা নিয়ে কথা বলি, মানালো কিন্তু তার দলকে খেলাতে চলেছে কিছুটা 4-3-3 ফরমেশনে, যেখানে গোলের তলায় নো ডাউট ঋত্বিক তিওয়ারি শুরু করবে। ডিফেন্স লাইনে পল মরিনোর সঙ্গে সিনহান, তারা কিন্তু সেন্টার ব্যাক, সাইড ব্যাকে আকাশ সাংওয়ান এবং বরিশ সিং শুরু করবে। মিডফিল্ডে সাহিল টাবোরা, তার সাথে আয়ুষদেব ছেত্রী এবং উদান্তা, তাকে কিন্তু প্রথম থেকে ব্যবহার করা হবে। আক্রমণ বিভাগে একদিকে উইংয়ে ড্র্যাজিচ শুরু করবে, সেন্টার ফরওয়ার্ডে ঈশান পন্ডিতা এবং অপর দিকের উইং পজিশনে ব্রাইসন শুরু করবে। মানালো যে ফুটবলটা এখন বর্তমানে খেলছে, নিজেদের কাছে অনেকটা বল হোল্ড করে অনেকটা তারা লো ব্লক ডিফেন্সে খেলছে এবং প্রয়োজনে কাউন্টারে গিয়ে অ্যাটাক করে গোল পাচ্ছে। এবং ড্র্যাজিচ, সে কিন্তু 3টে ম্যাচ খেলেছে, সেখানে 3টে গোল, একটা অ্যাসিস্ট রয়েছে। এছাড়া তাদের খুব যে ডেঞ্জার ক্রিয়েট করতে পারে সেরকম খুব বেশি অপশান তাদের কাছে নেই। হ্যাঁ, কিছু কিছু ইয়াংস্টার রয়েছে যারা এসে পরবর্তী সময় অবশ্যই ডেফিনেটলি ভালো করতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকে ইস্টবেঙ্গলের কাছে অপশান অনেক বেশি রয়েছে। এই ম্যাচে ফিরতে চলেছে ইস্টবেঙ্গলের 2জন ক্যাপ্টেন, সল ক্রেসপো এবং অপরদিকে নাওরে মহেশ সিং। তারা ইঞ্জুরি সমস্যা কাটিয়ে দুজনই কিন্তু শেষ দিনে একদম 100% অনুশীলন করেছে। সিচুয়েশন প্র্যাকটিস, যেটা প্লেইং 11 তৈরি হবে সেই প্র্যাকটিস থেকে শুরু করে সমস্ত কিছু পরিকল্পনায় রাখা হয়েছে। প্ল্যান ই, এ, প্ল্যান বি, প্ল্যান সি এর মধ্যেও কিন্তু তারা রয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা ইস্ট বেঙ্গলের পরিকল্পনা নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গল কিছুটা 4-3-3 ফরমেশনে তাদের দলকে খেলাবে। গোলের তলায় নো ডাউট গিল শুরু করতে চলেছে। ডিফেন্ডার প্লেয়ার হিসাবে কিন্তু লালচংনুঙ্গার সাথে আনোয়ার আলীকে প্রথম থেকে দেখা যাবে এবং সাইড ব্যাকে কিন্তু আজকে পরিবর্তন, প্রথম থেকেই মোহাম্মদ রাকিবকে কিন্তু রাইট ব্যাক পজিশনে খেলানো হবে। লেফট ব্যাক পজিশনে লাস্ট ম্যাচে জয় গুপ্তা হেড ইঞ্জুরি পেয়েছিল এবং তার জায়গা দিয়ে বারবারই অ্যাটাক হচ্ছিল এবং মানালোর পুরাতন প্লেয়ার, তার জায়গা, তার দুর্বলতার জায়গা জানে, সেই কারণে কিন্তু আজকে ফিজিক্যাল এবিলিটি ইউজ করার জন্য লালচংনুঙ্গাকে কিন্তু আজকে সেই লেফট ব্যাক পজিশনে খেলানো হবে। কারণ অপর দিকে ড্র্যাজিজ রয়েছে, ব্রাইসন রয়েছে, তাদের আটকাতে গেলে লালচংনুঙ্গাকে খেলাতে হবে। তো লালকে কিন্তু আজকে সাইড ব্যাকে আমরা দেখতে পাবো। মিডফিল্ড প্লেয়ার হিসাবে কিন্তু প্রথম থেকে মিগুয়েল রাশিদ তো রয়েছে, তার সাথে সাথে নাওরে মহেশ সিং, তাকে প্রথম থেকে ব্যবহার করা হবে। এবং আক্রমণ বিভাগে একদিকে বিপিন, অপরদিকে এডমন্ড এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ইউসুফ এজ্জাজারি শুরু করবে। এবং পরবর্তী সময় সল ক্রেসপো, তাকেও কিন্তু কিছুটা গেম টাইম সেকেন্ড হাফে দেখে নেওয়া বা দেওয়ার চেষ্টা করবে। ফার্স্ট হাফে লিড বাড়ানোর চেষ্টা এবং সেকেন্ড হাফে তাকে নিয়ে আসা হবে পরবর্তী সময়। অ্যান্টন, তাকেও কিন্তু জোড়া স্ট্রাইকারে ইস্টবেঙ্গল যদি যেতে চায় তো সেক্ষেত্রে অ্যান্টনকেও পরবর্তী সময় আপফ্রন্টে ইউসুফ অ্যান্টন এবং মিডফিল্ডে সেক্ষেত্রে কিন্তু সল এবং তার সাথে মিগুয়েলকে রেখেও খেলাতে পারে বা মিগুয়েলকে তুলে নিয়ে সেখানে সলের সাথে রাশিদকে দিয়েও খেলাতে পারে। তো এইগুলো কিন্তু আজকে অপশান রয়েছে। তো ওভারঅল কিন্তু আজকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, সেটা বলাই চলে। এবং ইস্টবেঙ্গলের উচিত এই ম্যাচটায় জেতা এবং গোল ডিফারেন্সটাও বাড়িয়ে রাখা, কারণ আজকে ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল কিন্তু পয়েন্ট টেবিলে চলে যাবে। তারা 4টে ম্যাচ থেকে তারা 9 পয়েন্টে এবং 9 পয়েন্টে জামশেদপুরও রয়েছে, তাদের গোল ডিফারেন্স রয়েছে +3। ইস্টবেঙ্গলের অলরেডি রয়েছে +5 এবং ইস্টবেঙ্গল যদি 3-4 গোলের ব্যবধানে জেতে তো সেক্ষেত্রে তারা কিন্তু পয়েন্ট টেবিলে টপ পজিশনেও চলে যেতে পারবে। হ্যাঁ, মোহনবাগান একটা ম্যাচ কম খেলবে, মোহনবাগানে আবার কালকে খেলা রয়েছে, মোহনবাগান আবার সেই জায়গাটাও ফিরে পেতে পারে। কিন্তু আজকে যদি ব্যবধান বাড়িয়ে একদিনের জন্য হলেও পয়েন্ট টেবিলে টপে যাওয়া যায়, সেই চেষ্টা কিন্তু অবশ্যই অস্কারকে করতে হবে। তো যারা যারা ভিডিও দেখছো অবশ্যই স্কোর লাইনটা কিন্তু প্রেডিকশন করে যেও। তো এরপর যদি আমরা একটা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো হঠাৎই কিন্তু সবাইকে চমক দিয়ে একটা ট্রান্সফার নিউজ এসে গেছে এবং সেই ডিলটা ডান এবং প্লেয়ারও অলরেডি এসে গেছে। তো প্লেয়ারটা নিয়ে কথা যদি আমরা বলি, প্লেয়ারটা খুবই একজন ইয়াং প্লেয়ার, মাত্র কিন্তু তার বয়স হচ্ছে 24 বছর। তো প্লেয়ারটা হচ্ছে 24 বছর বয়সী সেনেগালের একজন সেন্টার ব্যাক, ফাউলো নান্ডি। তো এই ফাউলোর যদি আমরা কথা বলি, সে কিন্তু ক্লাব কেরিয়ারে যেটা খেলেছে ফিনল্যান্ডের টপ টায়ার লিগে 37টা ম্যাচে তার 5টা গোল করার অভিজ্ঞতা রয়েছে। এবং প্লেয়ারটার যেটা উচ্চতা, সেই উচ্চতা নিয়ে কিছু বলার নেই। 6 ফুট 4.5 ইঞ্চি, প্রায় 6.5 ফুটের কাছাকাছি তার উচ্চতা রয়েছে। বডি স্ট্রাকচার একদম দুর্দান্ত রয়েছে, এরিয়াল বলে খুবই ভালো, গোল করতে পারে। টোটাল ক্লাব ক্যারিয়ারে খুব বেশি 24 বছরে ম্যাচ খেলেনি, মোটামুটি ওই
ষাটটা মতন ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু তার 7টা গোল 4টে অ্যাসিস্ট রয়েছে ডিফেন্ডার প্লেয়ার হিসাবে। তো এই প্লেয়ারকে অফিসিয়াল সাইন করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার্স, এবং তাদের যে সেনেগালের ডিফেন্ডার ছিল ওমার বা, তাকে কিন্তু বিদায় দিয়েছে, তাকে থ্যাংক ইউ জানিয়েছে, এবং তার পরিবর্তে এই প্লেয়ারকে নিয়ে এসেছে যে কিন্তু ডিফেন্সের সাথে সাথে প্রয়োজনে গিয়ে গোলও করতে পারে। তো দুর্দান্ত প্লেয়ার, এবং প্লেয়ারটা কোথায় কোথায় খেলেছে তোমরা দেখলে তো জাস্ট অবাক হয়ে যাবে। এই অল্প দিনের কেরিয়ারে সে ফিনল্যান্ডের টপ টায়ার লিগ, মানে জনি কাউকর দেশের টপ টায়ার লিগে খেলা, সেখানে মুখের কথা নয়, সেখানে খেলে সে এবার কেরালায় জয়েন করছে। আশা করছি এই সিগনেচারটা কেরালার জন্য ভালো হবে, এবং এই যে ইয়াং প্লেয়ারদের উপর ট্রাস্ট করছে এবং এরা যদি ভালো করতে পারে তাহলে পরবর্তী সময় কেরালার জন্য কিন্তু ভালো এই সাইনিংগুলো হবে বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।